আপার দুধিহার তরুয়া গ্রাম পর্যটক ও পিকনিক পার্টির উপর ভরসা করে চলেন এই গ্রামের বাসিন্দারা। 10টির মতো দোকান, হোমস্টে এবং ঘর এই বালাসনে তলিয়ে গিয়েছে নদীর পাড়ের 100 ফুটের জমি। ভেসে গেছে গবাদি পশুও। নদীর জলের শব্দে এখনো আতঙ্ক গ্রামবাসীদের। বাঁধের দাবি স্থানীয়দের। দুর্গতদের সঙ্গে কথা বিমল গুরুংয়ের। हमारा बहुत सब नुकसान हो गया, सब खत्म हो गया। हमारा कुछ नहीं बचा, सब चला गया। 100 फीट जमीन था हम लोग का, वहाँ पे मतलब आगे में जितना हमारा था सब चला गया। हम लोग का अभी कुछ नहीं बचा, सिर्फ ये 2-3 रूम बचा बस। यहाँ पे तो टूरिस्ट लोग आता था। हाँ, टूरिस्ट लोग इधर आता था। सब हमारा मतलब खाने वाला भाड़ा यही था, हम लोग यही करके हम लोग खाता था। यही तो हमारा रोजी रोटी था। सब वो भी सब नदी ने लेके गया, चला गया, अभी कुछ नहीं बचा। पूरा पानी बाप इतना मेरा इतना उम्र हो गया, आज तक मुझे डर नहीं लग गया था। वहाँ जब पानी चढ़ गया तो मैं सोचा मेरा बीबी को बता, चलो बीबी उठो, अब तो मरेगा ही मरेगा, पानी तो इतना पहाड़ चढ़ रहा है। तो मेरा एक भांजा था, भांजा यहाँ से किया, मैं यहाँ से किया। मैं जब यहाँ से गया तो पानी पूरा बढ़ गया था। मैं सोचा आज तो मैं तो मर जाएगा। तो मेरा बीबी को और मेरे भांज को यहाँ से भगाया। यही मेरा चिंता लग रहा है कि ये बांध जैसे ये थोड़ा इस बार ये थोड़ा सा बांध नहीं लगाएगा तो दोबारा अभी आने वाला बरसात में तो नहीं रह सकेगा। কার্শিয়াংয়ের এই তরুয়া গ্রাম, বালাসনের বিধ্বস্ত এই গ্রাম এখন আতঙ্কে ভুগছে। যেই গ্রামের ভরসা ছিল পর্যটকদের, প্রতিনিয়ত এই গ্রামে পর্যটকরা আসতো এবং তাদের ওপরেই চলতো এই এলাকার বাসিন্দাদের রুজি রুটি। কিন্তু বালাসনের ভয়াল গ্রাসে এই গ্রাম আজ আতঙ্কে ভুগছে। চলে গিয়েছে 100 ফুট এলাকা নদী পাড়ের জমি এবং এতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 10টির বেশি বাড়ি, দোকান। ভেসে নিয়ে গিয়েছে এখানকার গবাদি পশু। নদী পাড়ের চেহারা দেখলে এখনো আতঙ্ক বাড়ছে এখানকার বাসিন্দাদের মধ্যে। দ্রুত বাঁধ নির্মাণ হোক চাইছেন তরুয়া গ্রামের বাসিন্দারা। আর এখনো রাতের ঘুম যেন কেড়ে নিয়েছে এই বালাসনের ভয়াল গ্রাস। আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হবে, বৃষ্টি নতুন করে বাড়লে ভয় বাড়বে, এখনো আতঙ্কে দিন গুজরান করছেন এই তরুয়া গ্রামের বাসিন্দারা। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। বাঘ কুমিরের থেকে ভয়াবহ তিস্তার প্লাবনে নতুন ঠিকানা হারিয়ে এখন বাঁধেই দিন রাত কাটছে জলপাইগুড়ির সুন্দরবন গ্রামের বাসিন্দাদের। বাঁধের উপর তাঁবু টানিয়ে কোনো রকমে দিন গুজরান। কবে আবার ফিরতে পারবেন ঘরে জানেন না জলপাইগুড়ির তিস্তা পাড়ের সুন্দরবন গ্রামের বাসিন্দারা। শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, কিভাবে তারা এই পরিস্থিতি মোকাবিলা করছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু তাদের যে গ্রাম রয়েছে, বিশেষ করে তিস্তা অঞ্চলে যে তাদের বসতি ছিল, সেই বসতি কিন্তু এক কথায় তছনছ হয়ে গেছে। চাষের ক্ষেত পলিতে ভরে গেছে, ঘর বাড়ি সব কিন্তু তিস্তার জলে ধুয়ে গেছে। এই অবস্থায় তাদের ঘরে ফেরার আর কোনো পথ নেই। সেই কারণে কিন্তু তারা দিন কাটাচ্ছেন বাঁধের উপরে। তারা চাইছেন যে জল যখন সরে যাবে, নতুন করে যদি আবার সেই এলাকায় চর পড়ে, সেখানে গিয়ে আবার নতুন করে বসবাস শুরু করবেন। কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ তারা কিন্তু 1 দশক আগে এই এলাকায় চলে এসেছিল সুন্দরবন থেকে। যে এখানকে জীবিকার টানেই তারা মূলত এসেছিল, যে শান্তিতে বসবাস করবেন, কোন রকম ঝুঁকি থাকবে না জীবনের, সেই কারণে। কিন্তু এই মারাত্মক যে বন্যা হয়ে গেল, সেই বন্যার স্মৃতি কিন্তু এখনো পর্যন্ত তারা ভুলতে পারছেন না। ভয়াবহতা এখনো পর্যন্ত তাদেরকে তাড়া করছে। অনেকে কিন্তু প্রাণে বেঁচেছেন সেই অবস্থা থেকে, গবাদি পশু ভেসে গেছে, অনেককে উদ্ধার করে নিয়ে আসতে হচ্ছে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীদেরকে। এই অবস্থায় তারা চাইছেন যে যত দ্রুত তিস্তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার নতুন করে বসতি হোক, আবার চাষাবাদ শুরু করবেন। তবে তার জন্য অপেক্ষায় রয়েছেন তারা বাঁধের উপর তাঁবুটা নিয়ে। সেখানে ত্রাণ দিয়ে তাদের দিন চলছে এখন। বেশ, না কোনোদিন দেখিনি এরকম ভয়াবহ বন্যা, কোনোদিন দেখিনি। বাঘ কুমির দেখছি, এখানে কোনো এরকম বন্যা কোনোদিন দেখিনি। ভয়াবহ বন্যা, এরকম কারেন্ট, নদীতে জল, বাড়িতে, এরকম কোনোদিন দেখিনি। হ্যাঁ, এত বিপজ্জনক। আমরা শুধু মানুষ কয়টা বেঁচে আছি, বাঁধে উঠছি কোনো মতে। এইখানকার ওই পঞ্চায়েত প্রধান ওরা লোকজন দিয়ে আমাদের নিয়ে আইছে নৌকা করে, ঝাউলা করে। না, এখনো ফিরে নাই। 13 বছর এসে এরকম দুদিন কোনোদিন পড়ে নেই। এবারে এসে একেবারে পুরো সব ভাসি নিয়ে চলে গেছে। আমরা কোন রকম একটা করে কাপড় চোপড় যা পরে আছি, এইভাবে বাঁধে কোন রকম প্রাণটা বাঁচিয়ে উঠি।
ঘর বাড়ি সব শেষ, কোনো একটা কাগজপত্রও নেই আমাদের। জেতার পরেও মানুষের পাশে না থাকার অভিযোগ। বিজেপির সাংসদ বিধায়কদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর। প্লাবনে বাংলার জন্য টাকা না দেওয়ার অভিযোগ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। अब तो फ्लड में बंगाल को एक पैसा भी नहीं रखा है बजट में। अब बड़ा बड़ा बात करते हैं बीजेपी पार्टी कौन मुख से। हमको बहुत सारे पिटाया है लोगों ने। पहले इलेक्शन में भी आप देखा हमारा पाए में कितना चोट था। कभी लोगों को जब घर चला जाता है, जगह चला जाता है, रास्ता तोड़ जाता है, ब्रिज तोड़ जाता है, घर में खाना पानी कुछ नहीं रहता है, तब लोगों को गुस्सा होता है। हम भी इसके लिए तैयार था। अगर हमारे साथ कोई गुस्सा करते थे तो हम उसको गुस्सा सुन लेते थे, हम उसको साथ बात करते थे। लेकिन ये लोगों ने जीतने के बाद एरिया में गया ही नहीं। चुनाव का टाइम में आप बैंक में रुपया भर दोगे, लेकिन प्लाट के लिए आपका पास रुपया नहीं है, आपका इंटरनल कुछ नहीं हुआ तो, बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी, एमपी, एमएलए एंड एवरीथिंग। अभी लोग क्या करेगा, रेस्क्यू करेगा ना। एक एक लीडर जाएगा 40-50 कार्ड लेके, उसको पीछा में पुलिस दौड़ेगा। किसका प्रायोरिटी है? I went there but not with this type of convoy, only 2-3 card with me. সুযোগ বুঝে বিমান সংস্থার কোপ। বাগডোগরা কলকাতা রুটে চড়া বিমান ভাড়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী। পর্যটকদের জন্য 45টি বিশেষ বাসের ব্যবস্থা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিহারে ইলেকশন আছে বলে ছট পুজোয় ছাড় দিয়েছে ফ্লাইট ভাড়া, কিন্তু একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে যারা বাগডোগরা থেকে কলকাতায় আসছে তাদের ফ্লাইটের ভাড়া 18,000 টাকা করে দেওয়া হয়েছে আজকে। আর যারা ফ্লাইট পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে, তাদের প্রায় 42 থেকে 45,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? ইজ ইট নট দ্যাট ডিসক্রিমিনেশন? উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর উত্তপ্ত রাজনীতি। আজকেও তপ্ত রাজনীতি মাথাভাঙায় বন্য শুয়োরের তাণ্ডবে নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবা। তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপি বিধায়ক গিরিন বর্মন। তারপরে তৃণমূল চেয়ারম্যানের সঙ্গে বাদানুবাদ। দেখুন, আমাকে করতে পারেন না, আপনি নিজেকে প্রশ্ন করুন কি করবেন এদের জন্য, সেটাই বলুন। তোমার কিছু করার আছে কিনা? এখানে রাজনীতি নয়, তোমাকে রাজনীতি একটা বসে তোমাকে মানুষ মারছে, আমি কি করতে পারবো? আপনারা কেন কি করতে পারবেন? আরে ওটা না, মরাটা নিয়ে প্রশ্ন নয়। পরিবারের পিছনে আমরা কিছু দাঁড়াবো, তোমার কিছু দাঁড়ানোর সহযোগিতা করার কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, তর্ক বিতর্ক বাদানুবাদ এগুলো শুনছি, কিন্তু কেন এরকম হলো? দেখুন, মাথাভাঙার দুর্যোগে গতকালের পর আজও কিন্তু বন্য শূকরের আক্রমণে একজনের মৃত্যু হয় এবং এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকার সাধারণ মানুষ যেমন ভিড় জমায়, প্রশাসনের আধিকারিকরাও ভিড় জমান সেই বাড়িতে। এবং সেই বাড়িতে ঘটনাস্থলে যান কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এবং সৌজন্যের খাতিরে সেই বাড়িতে যান মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মনও। সুশীল বর্মন সেই বাড়িতে যাওয়ার পরেই কিন্তু গিরীন বর্মনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কেন তর্কে জড়িয়ে পড়েন? দেখো, যেটা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন যে তিনি জিজ্ঞেস করেছেন যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যতটুকু পারবেন সাহায্য করবেন এবং বিজেপি বিধায়ক তিনি কিভাবে পরিবারকে সাহায্য করবেন এবং দলীয়ভাবে কিংবা তার বিধায়ক তহবিল থেকে কোনো সাহায্য করতে পারবে সেই বিষয় নিয়েই কিন্তু মূলত তর্ক বিতর্ক বাধে। তর্ক বিতর্ক বাধে সুশীল বর্মনের সঙ্গে গিরীন বর্মনের। সহানুভূতির জন্য আসছি এখানে এসে। কিসের রাজনীতি, কি করতে কি দিতে পারবো? আরে আমরা যারা সহানুভূতি যেটা করার আমরা আসছি, যা পারবো দিব। আপনার সরকারে আছেন, এই লোকটাকে দেখতে হবে আপনাদের। আপনার পঞ্চায়েতের বাবা এখানে করলে হবে না। আর একটা গতকালকে একটা মানুষ মেরেছে, তাদের জন্য কি করবেন? এখানে কি বলবো? সবসময় রাজনীতি করে তো মানুষের ভালো হবে না। কাশীকান্ত বাবুর বাড়ি সুশীল বাবু মাথাভাঙা বিধানসভার বিধায়ক গেলেন। আপনি একজন বিধায়ক আছেন, বিধায়ক হিসাবে কোনো সাহায্য করা যায় কিনা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো যায় কিনা, এই প্রস্তাবটা মাত্র রেখেছি। এবং তাকে আমি বারবার বলছি তুমি বসো, আলোচনা করি। না বসে, এবং সবচেয়ে বড় অসৌজন্যমূলক, তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা না বলে, সাক্ষাৎ না করে মেজাজ হারিয়ে চলে গেলেন। একজন বিধায়কের এই আচরণ অসৌজন্যতার পরিচয়।